কিছু কিছু ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। যেমন ধরেন জীবন বাঁচানোর ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যায়, তারপরে সংসার বাঁচানোর ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। এরকম কিছু বিষয় আছে যেখানে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য। এরকম কিছু আমাদের সমাজে প্রচলিত আছে কথাবার্তা, তারপর ধর্মের দিক দিয়েও আছে। যেমন ধরেন কিছুদিন আগে সোনারগাঁ হোটেলে হেফাজতের আমির অন্য একজনের স্ত্রীকে নিয়ে ধরা পড়ল। তারপরে তিনি সেখান থেকে একটা ফতুয়া দিলেন যে মাঝে মাঝে স্ত্রীর কাছেও মিথ্যার আশ্রয় নেওয়া যায়, মিথ্যা কথা বলা যায় সংসার রক্ষার ক্ষেত্রে। সেখান থেকে আমরা জানলাম যে হ্যাঁ, সংসার রক্ষার ক্ষেত্রে অন্যজনের স্ত্রীকে নিয়ে ধরা পড়লে সেখানে মিথ্যা কথা বলা ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু সুসময়ে সুদিনে যে মানুষ মিথ্যা কথা বলে, এইটা যদি আপনি না দেখে থাকেন, না শুনে থাকেন, তাহলে একজন ব্যক্তির দিকে তাকাইতে পারেন। তিনি হলেন জনাব আসিফ নজরুল, বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন আইন উপদেষ্টা। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকজন আছেন উপদেষ্টা বা আরও অন্যান্য পদে আছেন যারা ব্যাপক সুসময় আছেন বর্তমানে, কিন্তু অনর্গল মিথ্যা কথা বলেন, তাও মুখের উপর। দেখেন এই দুনিয়াতে কিন্তু বাংলাদেশে মিথ্যা, আমি প্রথমে যেটা বললাম যে মিথ্যা কম বেশি মিথ্যা আছে, সবাই নাই, কিন্তু মুখের উপর ডাহা মিথ্যা কথা এরকম বলার লোক কিন্তু খুবই কম, খুবই কম। এরকম এটা বাস্তব কথা যে আপনার মুখের উপর আপনি জানতেছেন যে এই কথাটা মিথ্যা কথা বা এরকম ঘটছে, আপনার মুখের উপর ডাহা মিথ্যা কথা বলার মতো লোক খুব কম সংখ্যকই পাওয়া যায়। যাই হোক, আমি যে কথাটা বলার জন্য আসলাম, যার জন্য এতগুলো আমি ভূমিকা টানলাম, সেটা হলো আইন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসিফ নজরুল স্যার একটা উক্তি প্রকাশ করছেন, মন্তব্য করছেন, প্রথম আলোতে সেটা প্রচার হয়েছে। তিনি বলছেন যে আমাদের কারো কারো ক্ষেত্রে হয়তো অদক্ষতা, অনভিজ্ঞতার অভিযোগ থাকতে পারে, কিন্তু দুর্নীতির অভিযোগ শোনেন। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট মনে রাখবেন। একজন দুজন সম্পর্কে হয়তো ক্যাম্পেইন প্রচার আছে, সেটা তো প্রমাণিত তথ্য নয়। আমরা অফিস করি না, এটা তো শোনেন না। স্বজনপ্রীতি করি, এটা তো শোনেন না। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আমাকে কথা বলতে হবে। তিনি 1 নম্বরে বলছেন যে তিনি স্বীকার করছেন যে আমাদের কারো কারো ক্ষেত্রে হয়তো অদক্ষতা এবং অনভিজ্ঞতার অভিযোগ থাকতে পারে। হ্যাঁ, এটা আছে, অভিযোগ বলতে কি এটা আছে, যেহেতু স্বীকার করছে এ বিষয়ে কথা বলার দরকার নাই। কিন্তু তিনি যেটা বললেন যে কিন্তু দুর্নীতির অভিযোগ শোনেন, এটা নিয়ে প্রথমে আমাদের কথা বলতে হবে। দেখেন, দুর্নীতির অভিযোগ কার কথা বলবো? প্রথমে প্রধান উপদেষ্টার কথাই বলি। দুর্নীতি বলতে কি বোঝায়? দুর্নীতি বলতে যে নিয়মতান্ত্রিকভাবে না, মানে নিয়মকানুন না মাইনে নিজের মতো করে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি আপনার ক্ষমতাকে ব্যবহার করলেন, সেটাকেই তো আমরা দুর্নীতি বলবো। আমি শেষের কথাটুকু বলি। তিনি যে ব্রিটেনে গেলেন, আমরা পরিশেষে যতটুকু জানতে পারলাম যে ব্রিটেনে তার হলো ব্যক্তিগত সফর। সেখানে 3 কোটি টাকা দিয়ে বিশাল বড় আপনার হোটেল ভাড়া করলেন, যাতায়াত খরচ সব কিছু রাষ্ট্রের টাকা দিয়ে করলেন নিজের একটা পুরস্কার প্রাইজ নিয়ে আসার জন্য। এটা কি দুর্নীতির কাতারে পড়ে কিনা আপনারা অবশ্যই কমেন্টের উপর জানিয়ে দেবেন। আরও অনেক অনেক কথা বলা যাবে, অনেক তথ্য আনা যাবে, কিন্তু আমি এই বিষয়ে শুধু মানে সময় ক্ষেপণ বেশি করব না। দুর্নীতির বিষয়টা আমি প্রধান উপদেষ্টাকে দিয়ে আমি উদাহরণ দিলাম। তাছাড়াও আমি দিতে পারি, যেমন ধরেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নূরজাহান বেগম, তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল না কিছুদিন আগে? নগদ থেকে 150 কোটি, তাও 2-1 কোটি, 2-1 টাকা না, 150 মানে শতাধিক, শত শত করে 150 কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠছিল। পরিশেষে কী করছে, ওই দুজন পিএকে কিন্তু চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া বের করে দিছে। তাইলে ওই দুজন কিন্তু অভিযুক্ত, যার কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পরও এই ঘটনাগুলোর উপদেষ্টা কিংবা যার ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে এসব ব্যক্তিরা কাজ করছেন, তারা কি এর দায় এড়াতে পারেন? কোনোভাবেই পারেন না। এটাও প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে কিন্তু দুর্নীতির বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এই যে তিনি বলছেন যে দুর্নীতির কথা শোনেন, মানে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তিনি যে কতভাবে মানে মিথ্যা কথা বলতে পারেন, এটার প্রমাণও আমি দেব ভিডিওর শেষে। তার আগে আমি আর একটা কথা আপনাদেরকে বলি। তিনি বলছেন যে আমরা অফিস করি না, এটা শোনেন। এটা আপনাদের জানি না অফিস করেন কি না করেন, এরকম তো প্রচার হয় না, কিন্তু তিনি পরে বলছেন যে স্বজন প্রীতি করি, এটা শোনেন আপনারা। এইটাও যে তিনি ডাহা মিথ্যা কথা বলছেন, মানে হয়তো বা তিনি জানেন না যে আমরা স্বজন প্রীতির কথা জানি,
এটাও হতে পারে। কিন্তু আমি বলতে চাই যে আমরা স্বজনপ্রীতির কথা জানি, কাকে দিয়ে উদাহরণ দেব? উদাহরণ অনেককে দিয়ে দেওয়া যাইতে পারে, কিন্তু আমি প্রধান উপদেষ্টাকে দিয়ে উদাহরণটা দেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ হলো স্বাস্থ্য উপদেষ্টা। এই কথাটা কি আমার কথা না, এই কথাটা আমার কথা না, এই কথাটা বলছেন তাদেরই নিয়োগকর্তাদের মধ্যে একজন বিশাল বড় মাপের নেতা। তিনি কে? জনাব হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা তাকে চেনেন? তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় উপদেষ্টা হয়েছেন। তাহলে এটা তো অন্য কারো কথা না, আর এটা তো অভিযোগ প্রমাণ হওয়ার কোনো বিষয় না, কারণ এটা তাদের নিয়োগকর্তাই বলতেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা কি তাকে চেনেন? তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় উপদেষ্টা হয়েছেন। তাইলে এখানে স্বজনপ্রীতির কথাও তো আমরা শুনতেছি। মানে এখানে তিনি যে কয়েকটা উক্তি বলছেন, সেই কয়েকটা উক্তির মধ্যেই অসামঞ্জস্যতা, মিথ্যার আশ্রয়, এবং আমি টাইটেলে যেটা ব্যবহার করছি যে মিথ্যা বলা যে একটা আর্ট, কথার মার পেছে মানে সুন্দরভাবে উপস্থাপন করে, সেটা মোহাম্মদ আসিফ নজরুল স্যারের আপনি বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে কীভাবে ম্যাটিকুলাসলি মিথ্যা কথা বলা যায়, সবাই সেটা ধরতেও পারে না। এখন আমি আপনাদেরকে একটু প্রমাণ দিই যে এই যে আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসিফ নজরুল স্যার, শ্রদ্ধেয় স্যার, তিনি যে মানে শুধু এখনই এরকম চোখের উপর মুখের উপর মিথ্যা কথা বলেন তাই নয়, তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকে এখন পর্যন্ত অনর্গলভাবে ম্যাটিকুলাসলি মিথ্যা কথা বলতেছেন খুব স্বাচ্ছন্দ্যের সাথে। যেমন ধরেন 24 লক্ষ ভারতীয়র বিষয়ে একটা কথা বলছিলেন যে আপনারা কি জানেন বাংলাদেশে কত লক্ষ ভারতীয় চাকরি করে? 24 লক্ষ ভারতীয় নাকি চাকরি করে তিনি বলছিলেন, আর বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না, বিদেশিরা চাকরি করে। তার মুখে কথাগুলো শুনুন। বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। তিনি কিন্তু নিজের মুখেই বললেন। আচ্ছা ঠিক আছে, তার এটা বলছেন কি উপদেষ্টা হওয়ার আগে, তিনি যখন একজন শিক্ষক ছিলেন। তাহলে উপদেষ্টা হওয়ার পরে এই 24 লক্ষ ভারতীয় নিয়ে তিনি কি বলেন, এই কথাটাও শুনুন আপনারা। উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তা রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছে, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি। আচ্ছা, এটাও আপনারা শুনলেন। তিনি যে শুধু এইভাবেই মানে 24 লক্ষের বিষয় তো আমরা সবাই জানি, তিনি আরও মিথ্যা কথা বলেন চোখের সামনে। আমি প্রথমে যেটা বললাম যে মানে মুখের উপর ডাহা মিথ্যা কথা বলা ব্যক্তি হলেন আসিফ নজরুল স্যার। এটার প্রমাণও আমি আপনাদেরকে দিতেছি। দেখেন তিনি ধর্মের বিষয়টা নিয়েও মিথ্যা কথা বলছেন, যে তিনি ধর্মের বিষয় নাকি কোনো জায়গায় বক্তব্যই দেয় নাই, অথচ দেখেন আগে শোনেন আপনারা, প্রমাণটা দেখেন। দেখুন, কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল। আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এই শব্দটা কোন সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই। ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ করার যে সুযোগ এনে দিয়েছে। তাহলে দুইটা বিষয় কিন্তু আপনাদের চোখের সামনে প্রমাণ করে দিলাম। দেখেন এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতাম না, কিন্তু এই জন্য ধরলাম যে মানে এত সুন্দরভাবে চোখের মুখের উপর মিথ্যা কথা বলা কেমন না? মিথ্যার আশ্রয় সবাই কম বেশি নেয়, মিথ্যা কথা বলে না এরকম লোক পাওয়া খুবই কঠিন। যেহেতু এখন চলতেছে কলিযুগ, এই কলিযুগে এসে যে শতভাগ সত্য কথা বলা ব্যক্তি আছে কিন্তু খুবই কম। মিথ্যার আশ্রয় সবাই নেয়, কিন্তু এত ভালো পজিশনে থেকে সরকারের এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে জনগণের চোখের সামনে দেখেন মিডিয়াতে যখন, যেমন আমি কথা বলতেছি, এটা হলো আমি একই আপনার সামনে বারবার কথা বলতেছি। তাহলে আমি যদি আজকে এক কথা বলি এবং দুদিন পরে যদি আপনার সামনেই আর এক কথা বলি, তাহলে তো আপনি স্পষ্ট হয়ে যাবেন যে শেখ মোহাম্মদ রাসেল অনর্গল মুখের উপর ডাহা মিথ্যা কথা বলে। তাহলে সেই জন্যে আমি এই বিষয়গুলো সামনে নিয়ে আসলাম। যে আসিফ নজরুল স্যার যে কথাটা বললেন যে অদক্ষতা এটা আছে, তারা স্বীকার করছে, বেশ ভালো কথা।
কিন্তু দুর্নীতির অভিযোগ শুনি না নাই, সেটার প্রমাণও তো দিলাম যে আপনাদের উপদেষ্টাদের, তাও একজন না একাধিক উপদেষ্টার পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারা দুর্নীতি করছে, এটা অবশ্যই তাদের উপর বর্তায়। আর বাংলাদেশের আইন, বাংলাদেশের শাসন ব্যবস্থা কীরকম আমরা তো জানি, ওদের থেকে দেখে আসতেছি যে যখন যারা ক্ষমতায় থাকে তাদের কোনোভাবেই মনে হয় যে তারা দুধে দেওয়া তুলসী পাতা, তাদের কোনো অন্যায় দুর্নীতি তাদের কোনো কিছুই প্রকাশ হয় না, কিন্তু যে ক্ষমতা থেকে চলে যায় দেখা যেতেছে তাদের নামে মানে অভিযোগের শেষ নাই। হয়তো বা এরকম কথাই হইতেছে যে প্রথম আলোর যে নিউজটা প্রচার হচ্ছে এটার কমেন্ট বক্সে আমি দেখলাম সাধারণ মানুষ সেরকম মন্তব্য করতেছে যে ক্ষমতা আজকে ছাড়েন কালকে থেকে বের হবেন যে আপনারা দুর্নীতি করছেন কি করেন নাই। তারপরে এগুলা এখনই আমি প্রমাণ করে দিলাম, দুর্নীতির বিষয়টা, স্বজনপ্রীতির বিষয়টা তাদের লোকই বলছে, এবং মানে এই বিষয়গুলো এখনই প্রমাণ করে দিলাম। এরকম মিথ্যার আশ্রয় নেওয়া কী দরকার? তিনি একজন শিক্ষক মানুষ ছিলেন, তারপরে তিনি একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা,